হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি হাউ টু রাইট আ বায়োগ্রাফি, অর্থাৎ জীবনী কেমনভাবে লিখতে হয়। দেখো, আজকের এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, অর্থাৎ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো, তাহলে কিন্তু তোমাদের বায়োগ্রাফি লেখার যে যাবতীয় যে ভুল ধারণা বা তোমাদের যে ডিফিকাল্টিজ রয়েছে, অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো কিন্তু চিরকালের জন্য বিদায় নেবে। ঠিক আছে? যে সমস্ত ভিউয়ার্সরা ক্লাস 9 এবং 10-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক বায়োগ্রাফি আমরা কেমনভাবে লিখতে পারি। দেখো, প্রথমেই যে বিষয়টা আমরা আলোকপাত করব সেটা হচ্ছে, দেখো, ডিফারেন্স বিটুইন বায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি। দেখো, বায়োগ্রাফি কথার মানে কি? তো জীবনী। আর অটোবায়োগ্রাফি, দেখো অটোবায়োগ্রাফি, অটোটা AUTO, এই অটো শব্দটা দেখো প্রিফিক্স হিসেবে বায়োগ্রাফি শব্দের আগে কিন্তু লেগে রয়েছে। দেখো, বায়োগ্রাফি মানে জীবনী বললাম, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী। দেখো, জীবনী কিন্তু দেখো কোনো থার্ড পার্সনের আমাকে লিখতে হবে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির যদি জীবনী ধরো তুমি যদি লিখে দাও, ধরো বিরাট কোহলির জীবনী তুমি লিখছো, তখন সেটা হবে কিন্তু বায়োগ্রাফি। আর তোমার জীবনী যখন তুমি নিজেই লিখবে তখন হবে সেটা অটোবায়োগ্রাফি, অর্থাৎ আত্মজীবনী। আত্মকথার মানে হচ্ছে নিজে। ঠিক আছে? দেখো, আমি বাংলায় কিন্তু বোঝার সুবিধার্থে কিন্তু পাশে কিন্তু দিয়ে দিয়েছি। দেখো, বায়োগ্রাফির বাংলা দিয়ে দিয়েছে কি না, তো জীবনী। দেখো, দ্য স্টোরি অফ আ পার্সনস লাইফ রিটেন বাই সামবডি এলস। দেখো, কোনো ব্যক্তির জীবন বা জীবন কাহিনী যদি অন্য কোনো ব্যক্তি, অর্থাৎ তৃতীয় ব্যক্তি যদি লেখে, সেটাকে বলা হচ্ছে বায়োগ্রাফি। দেখো, বায়োগ্রাফি কিন্তু সবসময় কিন্তু থার্ড পার্সন ন্যারেটিভ টেকনিক ব্যবহার করে কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে? অপরদিকে কিন্তু অটোবায়োগ্রাফি কিন্তু ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক ব্যবহার হবে, অর্থাৎ আই কিন্তু ব্যবহার হবে। ঠিক আছে? আমরা জানি কি আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে। তাই কিন্তু যখন আমি আত্মজীবনী লিখবো, অর্থাৎ নিজের জীবনী যখন নিজে কলম দিয়ে লিখবো, তখন সেটা হচ্ছে আত্মজীবনী, ওকে, বা অটোবায়োগ্রাফি বলি। তাও কি বলছি, আর এখানে কিন্তু অবশ্যই ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক কিন্তু ব্যবহার কিন্তু হবে। ঠিক আছে? দেখো, এই যে বায়োগ্রাফি, এই বায়োগ্রাফি কিন্তু বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্পর্কে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু লিখতে দেয়, তাই তো? দেখো, বায়োগ্রাফি তাহলে কি লেখা হয়? বায়োগ্রাফি জেনারেলি রিটেন অন, কি বলছে, লিভিং লিজেন্ড। দেখো, লিভিং মানে হচ্ছে জীবিত, ঠিক আছে, আর লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি। দেখো, লিভিং লিজেন্ডস আমরা কাকে বলবো? যে সমস্ত দেখো বিখ্যাত মানুষ এখনো বেঁচে রয়েছে, লিভিং রয়েছে, অ্যালাইভ রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যখন আমরা লিখবো, তাদেরকে কিন্তু কিংবদন্তি বলা হয়, জীবিত কিংবদন্তি। লিজেন্ড কথার বাংলা মানে হচ্ছে কিংবদন্তি। ঠিক আছে? যেমন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু বেঁচে রয়েছেন, জীবিত রয়েছেন। দেখো, এরা কিন্তু তাদের জীবনে কিন্তু অনেক ফেম, খ্যাতি অর্জন করেছে। ঠিক আছে? তাই কিন্তু এদের জীবনে কিন্তু লেখা হয়ে থাকে। ঠিক আছে? তাই জীবনী একটু আগে বললাম কি না, তো বায়োগ্রাফি। ঠিক আছে? দেখো, এই সমস্ত জীবিত কিংবদন্তি, দেখো তাদের জীবনে অনেক খ্যাতি, ফেম, অ্যাডমিরেশন, প্রশংসা, এই সমস্তগুলো কিন্তু অর্জন করেছেন। ঠিক আছে? তাদের সম্পর্কে লেখা হয়, তাদেরকে সেটাকে কিন্তু বলা হচ্ছে লিভিং লিজেন্ড সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে? যারা জীবিত রয়েছে। আর এই লিভিং লিজেন্ডই যখন মরে যাবেন তখন কিন্তু লিজেন্ড হয়ে যাবেন। ঠিক আছে? দেখো, জীবিত অবস্থাতেও কিন্তু লিজেন্ড হওয়া যায়, সে কিন্তু অসাধারণ রকমের যদি ফেম অর্জন করে থাকে, খ্যাতি অর্জন করে থাকে, তখন কিন্তু সেখানে কিন্তু লিজেন্ডও বলা হয়ে থাকে। কিন্তু 99% কেসে কিন্তু দেখো শুধু লিজেন্ড বলা হয়ে থাকে, অর্থাৎ যে সমস্ত মানে লোকজন মারা গিয়েছেন, তখন যেমন কি রতন টাটা মারা গিয়েছেন, মহাত্মা গান্ধী মারা গিয়েছেন, এদের সম্পর্কে যখন আমরা জীবনী লিখবো, তখন সেটা কিন্তু লিজেন্ড হবে, শুধু কিংবদন্তি হবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। দেখো, নেক্সট কি রয়েছে, দেখো, হোয়াট উই নিড টু কিপ ইন মাইন্ড হোয়াইল রাইটিং আ বায়োগ্রাফি। দেখো, বায়োগ্রাফি লিখতে কিন্তু কোন কোন জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? দেখো, বায়োগ্রাফি লেখা কিন্তু অত্যন্ত সোজা। বেশ কয়েকটা পয়েন্ট যদি আমরা মাথায় রাখি, তাহলেই কিন্তু দেখবা বায়োগ্রাফি লেখা একদম জলের মতো সোজা। তাহলে কোন কোন পয়েন্টস রাখতে হবে? তো যার সম্পর্কেই বায়োগ্রাফি লেখা হোক না কেন, দেখো কিন্তু আমাকে ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো, পরীক্ষা যদি তোমাদের বায়োগ্রাফি দেয়, এবার কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু বায়োগ্রাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু গত বছর কিন্তু বায়োগ্রাফি দেয়নি। ঠিক আছে? তাই কিন্তু বায়োগ্রাফি কিন্তু আমাদের অবশ্যই শিখতে হবে। ঠিক আছে? দেখো, বেশ কতগুলো পয়েন্টস মাথায় রাখলেই কিন্তু বায়োগ্রাফি লেখা কিন্তু ইজি, একদম তরি দিয়ে কিন্তু শিখে যাবে। তাই কী কী রাখতে হবে? দেখো, যে হিন্টসগুলো তোমাদের দেওয়া থাকবে, সেই হিন্টসগুলো ব্যতীতও কিন্তু প্রথমে কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমাকে লিখতে হবে। ঠিক আছে? দেখো, যার সম্পর্কে লিখে দেখ না কেন, তার কি বললাম, যে হিন্টসগুলো দেওয়া থাকবে বা পয়েন্টসগুলো দেওয়া থাকবে, তা ছাড়াও একটা বাইরে থেকে কিন্তু ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে, প্রথম কথা। নেক্সট কি, দেখো, ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মেছেন কবে, সেই ডেটটা দিতে হবে। নেক্সট কি দিতে হবে, প্লেস অফ বার্থ, অর্থাৎ কোন স্থানে জন্মেছেন সেটা আমাকে লিখতে হবে। নেক্সট দিতে হবে লিখবো কি, প্যারেন্টস, অর্থাৎ তার বাবা মার কিন্তু কথা কিন্তু আমরা লিখবো।
তারপর কি বলছে আর্লি এডুকেশন, প্রথমের দিকে তার প্রাথমিক যে শিক্ষা বা শৈশবের যে শিক্ষা দীক্ষা সেই সম্পর্কে আমরা লিখবো। নেক্সট হায়ার এডুকেশন, অর্থাৎ কখন এই প্রাথমিক শিক্ষা কমপ্লিট করার পরে হায়ার এডুকেশন কি কি অর্জন করেছেন সেগুলো আমরা লিখবো। নেক্সট লিখবো না ওয়ার্ক, দেখো শিক্ষা কমপ্লিট করার পরে কিন্তু আমরা কর্মজীবনে প্রবেশ করি, তাই তো হায়ার এডুকেশন কমপ্লিট করার পরে কিন্তু তার যে কাজ অর্থাৎ ওয়ার্ক, সেই ওয়ার্ক সম্পর্কে কিন্তু আমাদের দুই এক কথা লিখতে হবে। নেক্সট দেখো কোন কোন অ্যাচিভমেন্ট আমরা করেছি, অর্থাৎ কোন কোন খ্যাতি অর্জন করেছি, অ্যাচিভমেন্ট করেছি, সেই অ্যাচিভমেন্টগুলো কিন্তু আমাদেরকে লিখতে হবে। নেক্সট দেখো কি লিখতে হবে 9 নম্বর পয়েন্টে কন্ট্রিবিউশন, অর্থাৎ কোন কোন ফিল্ডে কন্ট্রিবিউট করা হয়েছে সেই সম্পর্কে কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো এই কন্ট্রিবিউশনের ফলে দেখো কোন কোন অ্যাওয়ার্ডস সে পেয়েছে, যে ব্যক্তি সম্পর্কেই লিখবে সেই সম্পর্কে কিন্তু অ্যাওয়ার্ডস রিসেপশন সম্পর্কে আমাদের লিখতে হবে। নেক্সট দেখো ডেথ, কি বলছে ডেট অফ তোমার ডেথ, দেখো মৃত্যুর যে তারিখ সেই সম্পর্কে কিন্তু লিখতে হবে। এই প্রসঙ্গে বলতে চাইবো যারা যে সমস্ত লিজেন্ড সম্পর্কে লিখবে, অর্থাৎ যারা মারা গিয়েছেন সেই সমস্ত মানুষের সম্পর্কে কিন্তু এই ডেটটা কিন্তু পাবে। জীবিত মানুষদের সম্পর্কে তার ডেথের তারিখ পাওয়া যাবে না, তাই তো, তাহলে কিন্তু এই পয়েন্টটা কিন্তু তখন স্কিপ করতে হবে। এটা কিন্তু তোমার অর্থাৎ যে লিখছে তার একটু বুদ্ধির দীপ্ততার উপর নির্ভর করবে, ঠিক আছে। কোন পয়েন্টটা বাদ দিব, কোন পয়েন্টটা মানে ইনক্লুড করবো সেটা কিন্তু লিখতে হবে। আর কিন্তু দেখো কনক্লুডিং, অর্থাৎ কনক্লুশন দিতে হবে, অর্থাৎ কনক্লুডিং একটা কিন্তু সেন্টেন্স কিন্তু আমাদের লিখতে হবে। তো দেখো এই বায়োগ্রাফি লিখতে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু বেশ করে আমরা লিখবো, ঠিক আছে। তো চলো আর কথা না বেড়ে কিন্তু এই পয়েন্টের উপর বেশ করে কিন্তু আমরা একটা বায়োগ্রাফি লিখে দেখি, ঠিক আছে, কতটা সোজাভাবে লেখা সম্ভব। দেখো আমি আজকে যে বায়োগ্রাফিটা লিখতে চলেছি, অর্থাৎ তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখাতে চলেছি, সেটা কি সম্পর্কে না তো নীরজ চোপড়া সম্পর্কে। নীরজ চোপড়া সম্পর্কে কে? নীরজ চোপড়া কে না তো একজন অ্যাথলেটস, উনি কিন্তু জ্যাভলিন থ্রোতে কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন, আমরা কিন্তু পাবো। দেখো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, দেখো প্রত্যেকটা পয়েন্টস কিন্তু আমি দেখো হাইলাইট করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে কি বলেছি, প্রথমে কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমাদের অবশ্যই দিতে হবে, ঠিক আছে। দেখো নীরজ চোপড়া কিন্তু এখনো কিন্তু বেঁচে রয়েছেন, অর্থাৎ লিভিং লিজেন্ড, অর্থাৎ জীবিত কিংবদন্তি। তা লিজেন্ড মানে কি বললাম একটু আগে, কিংবদন্তি, ঠিক আছে। দেখো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে কি লেখা রয়েছে, আ গ্যালাক্সি অফ ট্যালেন্টেড পারসনস, দেখো আর বর্ন, যেহেতু দেখো উনি এখনো বেঁচে রয়েছেন তাই জন্য কিন্তু ওয়ার বর্ন কিন্তু আমি লিখতে পারলাম না, তাই আর্ন বর্ন জন্মান, ঠিক আছে, ইন মাদার ইন্ডিয়া। দেখো দেখো কি বলছে, ভারত মাতার মাতৃভূমিতে কি বলছে না তো আ গ্যালাক্সি অফ ট্যালেন্টেড পারসন জন্মগ্রহণ করেন, ঠিক আছে। নীরজ চোপড়া ইজ পারহ্যাপস দ্য ব্রাইটেস্ট অফ দেম, কিংবা অ্যামাং দেমও করতে পারো, ঠিক আছে। নীরজ চোপড়া হচ্ছে তাদের মধ্যে সম্ভবত সব থেকে উজ্জ্বলতম, ওকে। নেক্সট দেখো পয়েন্টসে রয়েছিল ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মেছেন কবে। দেখো নীরজ চোপড়া ওয়াজ বর্ন অন কি বলছে ডিসেম্বর 24, 1997। দেখো ডিসেম্বর 24 তারিখে 1997 সালে, অর্থাৎ 1997 সালের ডিসেম্বরের 24 তারিখে নীরজ চোপড়া কিন্তু জন্মান। এবার দেখো প্লেস অফ বার্থ, কোথায় জন্মান। দেখো হি ওয়াজ বর্ন কি বলছে, দেখো হি ওয়াজ বর্ন ইন বলছে দেখো খান্দ্রা ভিলেজ, কি বলছে পানিপথ ডিস্ট্রিক্ট, হরিয়ানা, ইন্ডিয়া। দেখো ভারতের যে হরিয়ানা নামক যে রাজ্য, সেই রাজ্যের কিন্তু খান্দ্রা ভিলেজে কিন্তু আর পানিপথ ডিস্ট্রিক্টের খান্দ্রা ভিলেজে কিন্তু উনি জন্মগ্রহণ করেন। তাহলে প্লেস অফ বার্থ হয়ে গেল। দেখো প্রত্যেকটা যে পয়েন্ট, সেই পয়েন্টসের সাপেক্ষে কিন্তু একটা করে মিনিমাম একটা করে যদি সেন্টেন্স ডেভেলপ করা হয় তাহলেই দেখবা বায়োগ্রাফি রেডি হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে। নেক্সট বলছে প্যারেন্টস, দেখো প্যারেন্টস সম্পর্কে দেখো লেখা রয়েছে হিজ ফাদার সতীশ কুমার চোপড়া, তার বাবার নাম কি ছিল না তো সতীশ কুমার চোপড়া, উনিকে তো ইজ আ ফার্মার, উনি একজন কৃষক। অ্যান্ড হিজ মাদার কি বলছে সরোজ দেবী ইজ আ হোম মেকার, হোম মেকার কথা মানে হচ্ছে গৃহিণী, ঠিক আছে। দেখো তার মায়ের নামটা কি পেলাম সরোজ দেবী, বাবার নাম পেলাম সতীশ কুমার চোপড়া। সতীশ কুমার চোপড়া উনি কে না তো একজন কৃষক, আর মা সরোজ দেবী উনি হলেন একজন গৃহিণী, ঠিক আছে, হোম মেকার। নেক্সট দেখো আর্লি এডুকেশন, দেখো আর্লি এডুকেশন সম্পর্কে দু এক কথা আমরা লিখবো। দেখো নীরজ কি বলছে কমপ্লিটেড হিজ আর্লি এডুকেশন ইন হিজ হোম টাউন, দেখো নিজের যে হোম টাউন সেই হোম টাউনে কিন্তু তার যে শৈশবের যে পড়াশুনো সেগুলো কিন্তু কমপ্লিট করেছিলেন। ফোকাসিং অন দ্য ব্যালেন্সিং একাডেমিক্স উইথ হিজ প্যাশন ফর স্পোর্টস, দেখো পড়াশোনার পাশাপাশি দেখো স্পোর্টস বা খেলাধুলা সম্পর্কেও কিন্তু একটু ব্যালেন্স করে কিন্তু পড়াশোনা করেছিলেন, ঠিক আছে। শুধু পড়াশোনা করেছিলেন এমনটা না, পড়াশোনার পাশাপাশি কিন্তু খেলাটাকেও কিন্তু রেখেছিল। দেখো ফ্রম আ ইয়াং এজ, অর্থাৎ দেখো ইয়াং একদম কি বলছে না তো ইয়াং এজ থেকে, তো যুবক বয়স থেকে হি শোড অ্যান ইন্টারেস্ট ইন অ্যাথলেটস পার্টিকুলারলি ইন জ্যাভলিন থ্রো, দেখো তার যে যুবক যে বয়স সেই বয়স থেকে কিন্তু সে কিন্তু একটা আগ্রহ দেখেছিল, ইন্টারেস্ট দেখেছিল, কিসে দেখেছিল অ্যাথলেটসে, ঠিক আছে। দেখো এটা তো ক্রিয়াতে খেলাতে,
কোন খেলা না তো জ্যাভলিন থ্রো খেলাতে। দেখো অ্যাথলেটিক্স কথা মানে হচ্ছে দেখো ক্রীড়াবিদ বলা হচ্ছে, এখানে ক্রীড়া খেলা, ঠিক আছে, পার্টিকুলারলি ইন জ্যাভলিন থ্রো। দেখো কোন খেলাতে না তো জ্যাভলিন থ্রো, এই খেলাতে কিন্তু উনি কিন্তু আগ্রহ দেখিয়েছিলেন। এই হচ্ছে আর্লি এডুকেশন। এবার আমরা দেখবো হায়ার এডুকেশন সম্পর্কে। দেখো হি পারসুড হিজ হায়ার এডুকেশন কি বলছে অ্যাট এসডি কলেজ ইন পানিপথ। দেখো হোয়ার হি কন্টিনিউড টু হন হিজ অ্যাথলেটিক স্কিল অ্যালংসাইড হিজ স্টাডিজ। কি বলছে উনি দেখো তার যে উচ্চশিক্ষা অর্জন করেছেন কোথায় না তো এসডি কলেজে, পানিপথের যে এসডি কলেজ রয়েছে সেখান থেকে কিন্তু উনি কিন্তু হায়ার এডুকেশন কিন্তু অর্জন করেন। তো হায়ার এডুকেশনের পাশাপাশি উনি কিন্তু শান দিয়েছেন। দেখো হন কথা মানে হচ্ছে শান দেওয়া, ঠিক আছে, ঘষে ঘষে শান দেওয়াকে ইংরেজিতে হন বলা হয়। দেখো পাশাপাশি কি শিখেছিলেন কিন্তু খেলার প্রতি কিন্তু বিশিষ্ট কিন্তু নজর ছিল। একটু আগেই পেলাম আমরা কি জ্যাভলিন থ্রোতে, ঠিক আছে, অ্যালংসাইড হিজ স্টাডিজ, তার পড়ার পাশাপাশি কিন্তু তার খেলাধুলাতেও কিন্তু উনি কিন্তু শান দিয়েছিলেন, মানে খেলাধুলাটাও চালিয়ে গিয়েছিল। নেক্সট দেখো হায়ার এডুকেশনের পরে দেখো তার ওয়ার্কস, তার কাজগুলো কি। নীরজ চোপড়া দেখো ডেডিকেটেড হিমসেলফ, দেখো নিজেকে কিন্তু উৎসর্গ করেছিল ফুল টাইম টু ট্রেনিং ইন অ্যাথলেটিক্স। দেখো তার সম্পূর্ণ টাইমটা অর্থাৎ 100% সময়টা নিজেকে নিয়োজিত করেছিল কোথায় না তো খেলাতে নিয়োজিত করেছিল, স্পেশালি বিশেষভাবে ফোকাসিং অন জ্যাভলিন থ্রো। দেখো জ্যাভলিন থ্রো থেকে বিশেষত নিজেকে কিন্তু ফোকাস করেছিল, তার যে কেন্দ্রবিন্দু ছিল, ঠিক আছে। হিজ রিগোরাস ট্রেনিং, তার হচ্ছে কঠোর যে ট্রেনিং, কি বলছে কঠোর ট্রেনিং রেজিম অ্যান্ড কমিটমেন্ট টু এক্সেলেন্স হ্যাভ প্রোপেলড হিম টু দ্য ইন্টারন্যাশনাল স্টেজ। দেখো তার যে কঠোর যে পরিশ্রম, কি পরিশ্রম তো এই যে জ্যাভলিন থ্রো, এই যে খেলার প্রতি তার যে উৎসর্গ, ঠিক আছে, এবং কি না তো যে কমিটমেন্ট টু এক্সেলেন্স, একদম শ্রেষ্ঠ জায়গায় যে যাবে তার যে একটা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তাকে কিন্তু প্রোপেল্ড করেছিল। প্রোপেল্ড মানে সামনে দিকে ঠেলা, দেখো প্লেনের কিন্তু থাকে প্রোপেলার থাকে, সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাকে কিন্তু আন্তর্জাতিক স্টেজে কিন্তু নিয়ে গিয়েছিল। দেখো এই ওয়ার্কের পরে দেখো কি অ্যাচিভমেন্ট, কি অ্যাচিভমেন্ট অর্জন করে। দেখো হিজ মোস্ট নোটেবল অ্যাচিভমেন্ট কি বলছে কেম হোয়েন হি ওয়ান দ্য গোল্ড মেডেল ইন মেন্স জ্যাভলিন থ্রো অ্যাট দ্য টোকিও 2020 অলিম্পিক্স, যেটা কিন্তু দেখো কোভিডের জন্য কিন্তু 2021-এ কিন্তু হয়। দেখো মেকিং ইন্ডিয়া প্রাউড অন দ্য গ্লোবাল স্টেজ। দেখো ভারতকে কিন্তু আন্তর্জাতিক মঞ্চে কিন্তু একটা গর্বিতাপন্ন যে একটা জায়গা, সেই জায়গাতে কিন্তু নিয়ে গিয়েছিল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অ্যাচিভমেন্ট। তাহলে 2021 সালে যে অলিম্পিক টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল সেটাতে কিন্তু উনি কিন্তু অ্যাচিভ করেছিলেন কি গোল্ড মেডেল, স্বর্ণ পদক, ঠিক আছে। তার কন্ট্রিবিউশন কি ছিল দেখো প্রত্যেকটা পয়েন্টস ডেভেলপ করলেই কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে। দেখো নীরজ চোপড়ার যে সাকসেসটা সাফল্য হ্যাজ সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড টু পপুলারাইজিং অ্যাথলেটিক্স ইন ইন্ডিয়া, ইন্সপায়ারিং ইয়াং অ্যাথলেটস টু পারসিউ স্পোর্টস প্রফেশনালি। দেখো এই যে নীরজ চোপড়ার যে সাফল্য, ঠিক আছে, এই সাফল্য কি করেছিল দেখো ভারতবর্ষে কিন্তু ক্রীড়াকে অর্থাৎ খেলাকে কিন্তু অত্যন্ত জনপ্রিয় করেছিল, ঠিক আছে। এবং যে যুবক যে অ্যাথলেটস রয়েছে, ক্রীড়াবিদ রয়েছে বা খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু এই যে সাফল্যতা দেখে কিন্তু নিজেকে কিন্তু প্রফেশনালি পেশাগত দিক থেকে কিন্তু খেলায় আসার একটা প্রেরণা পেয়েছিল, ইন্সপায়ার হয়েছিল। দেখো নীরজ চোপড়া দেখো অ্যাওয়ার্ডস রিসিভড ফর কন্ট্রিবিউশন, তার কন্ট্রিবিউশনের জন্য কোন কোন অ্যাওয়ার্ডস পান সেটা আমরা দেখে নেব। দেখো ইন রেকগনিশন অফ হিজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট, দেখো একদম অসাধারণ যে সাফল্য, এই সাফল্যের জন্য দেখো নীরজ চোপড়া হ্যাজ রিসিভড নিউমারাস অ্যাওয়ার্ডস ইনক্লুডিং পদ্মশ্রী, দেখো 2022-তে পেয়েছিল, অর্থাৎ 2022 সালে পেয়েছিল পদ্মশ্রী অ্যাওয়ার্ড। দেখো ইন্ডিয়াজ 4th হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, দেখো পদ্মশ্রী অ্যাওয়ার্ড হচ্ছে ভারতের দেখো বলছে যে 4র্থতম একটা সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে। নেক্সট বলছে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছিলেন, ইন্ডিয়াজ হাইয়েস্ট স্পোর্ট অনার, দেখো ভারতের বর্ষের খেলার জগতের কিন্তু একদম শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেষ্ঠ সম্মান, ঠিক আছে, অনার বলা হয়েছে, ঠিক আছে। আর দেখো আমরা অ্যাওয়ার্ড সম্পর্কে, অ্যাওয়ার্ড রিসিভড ফর কন্ট্রিবিউশন সম্পর্কে দু কথা জেনে নিলাম। এবার দেখো কনক্লুশন বা কনক্লুডিং পোর্শন আমরা কি দিচ্ছি। দেখো নীরজ চোপড়া's জার্নি ফ্রম দ্য স্মল ভিলেজ ইন হরিয়ানা টু অলিম্পিক গ্লোরি ইজ আ টেস্টামেন্ট টু হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড রিলেন্টলেস পারসুট অফ এক্সেলেন্স। দেখো এখানে কিন্তু ভালো করে খেয়াল করবে, যেহেতু নীরজ চোপড়া কিন্তু লিভিং লিজেন্ড, জীবিত কিংবদন্তি, এখনো বেঁচে রয়েছেন, ঠিক আছে। যদি ধরো না বেঁচে থাকতো, মারা গিয়ে থাকতো বা মৃত কোনো ব্যক্তি সম্পর্কে আমরা লিখলে এখানে কিন্তু লিখতে পারতে যে
অমুক ব্যক্তি দেখো একদম সিভিলাইজেশনের শেষ দিন অবধি কিন্তু মানুষ কিন্তু তাকে স্মরণ করে ডাকবে, ঠিক আছে। এইটা কিন্তু তুমি লিখতে পারতে, কিন্তু এখানে যেহেতু জীবিত রয়েছে ওই কথা কিন্তু লেখা যাবে না, ঠিক আছে। এখানে কিন্তু নিজস্ব একটু বুদ্ধি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে বলছে নীরজ চোপড়ার জার্নি। দেখো হরিয়ানার একটা স্মল ছোট্ট গ্রাম থেকে অলিম্পিকের যে মহিমান্বিত যে স্টেজ পর্যন্ত যাওয়ার যে জার্নিটা, দেখো কি কোনটাকে প্রকাশিত করে, তার যে অদম্য যে একটা তোমার কঠোর পরিশ্রম, যে একটা শ্রেষ্ঠত্বকে অর্জন করবে সেটাকে কিন্তু প্রকাশ করছে। দেখো অ্যাজ অ্যান ইন্সপায়ারিং স্পোর্টস আইকন, কি বলছে, একটা প্রেরণাদায়ক যে খেলার যে আইকন হিসেবে, দেখো হি কন্টিনিউজ টু মোটিভেট কাউন্টলেস অ্যাসপায়ারিং অ্যাথলেটস অ্যান্ড হোল্ডস আ প্রাউড প্লেস ইন ইন্ডিয়াজ দেখো স্পোর্টিং হিস্ট্রি। দেখো একটা কি বলছে, এটা তো ইন্সপায়ারিং স্পোর্টস আইকন হিসেবে দেখো উনি কিন্তু কি করছেন, দেখো অগণিত যে খেলোয়াড়দেরকে কিন্তু প্রেরণা যোগাচ্ছেন, ঠিক আছে। দেখো এবং কিন্তু উনি কিন্তু ভারতের একটা খেলার জগতের খেলার ইতিহাসের কিন্তু একটা বিশিষ্ট স্থান কিন্তু অধিকার করে রয়েছেন, ঠিক আছে। এই হচ্ছে নীরজ চোপড়া সম্পর্কে একটা তোমার বায়োগ্রাফি। তাহলে দেখো কীভাবে বায়োগ্রাফি লিখতে হয় আশা করি বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা যে হিন্টস দেওয়া থাকবে বা পয়েন্টস দেওয়া থাকবে সেইগুলো কিন্তু ন্যূনতম একটা করে লাইন যদি আমরা ডেভেলপ করি তাহলে কিন্তু প্যারাগ্রাফ কিন্তু রেডি হয়ে যাবে। আর কিন্তু এই পয়েন্টসগুলো কিন্তু বায়োগ্রাফি লেখার সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম কি দেখতে পেলাম, তো ইন্ট্রোডাকশন একটা দিতে হবে, তারপরে ধরো ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ প্লেস দিতে হবে, তার প্যারেন্টস দিতে হবে, ঠিক আছে। তারপরে ধরো আর্লি এডুকেশন, তারপরে হায়ার এডুকেশন, ওয়ার্কস, কোথায় কী কী কাজ করেছেন, অ্যাচিভমেন্টস, কন্ট্রিবিউশন, অ্যাওয়ার্ডস রিসিভ করেছেন কী কী, সেগুলো আর দিতে হবে কনক্লুশন। তাহলে যে কোনো বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টসের উপর বেস করে যদি আমরা লিখি তাহলে কিন্তু বায়োগ্রাফি একদম রেডি হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। দেখো যে কোনো বায়োগ্রাফি কিন্তু তোমরা কিন্তু ইজিলি লিখতে পারবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয় থাকে, একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। আমি কিন্তু এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করতেই থাকি। ভালো থেকো, সুস্থ থেকো।